আজকে শুনুন অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস থেকে রেড হেডেড লিগ গল্পটি। লেখক স্যার আর্থার কনান ডয়েল। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হোমসের কাজ কারবারে আমি উৎসাহী। কেবল তাই নয়, ওকে নিয়ে লেখা আমার কাহিনীর সংখ্যাও নেহাত কম নয়। তথাপি হোমসের বক্তব্য সব দেখে শুনেও আমার কাহিনী বাস্তবসম্মত হয়ে ওঠেনি। সবই কল্পনার মিশেলে অতি রঞ্জন দুষ্ট। বাস্তব ঘটনা নাকি কল্পনা চাইতেও চমকপ্রদ। মতামত জানিয়েই যে খালাস তা নয়, মাঝে মাঝে এমন সব ঘটনার মধ্যে ফেলে দেয় কেবল নিজের বক্তব্য প্রমাণ করবার জন্য। গত বছর শরৎকালেও এরকম একটি ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছিল আমাকে। আমি যখন দেখা করতে গেছি সেই সময় মিস্টার জাবেদ উইলসন বলে এক ভদ্রলোক হোমসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ভদ্রলোকের মাথার চুল অস্বাভাবিক রকমের লাল, বলা ভালো একেবারে আগুন লাল। আমাকে দেখে হোমস সহস্রে পরিচয় পর্ব শেষ করে বলে উঠল, বাস্তব কত অসাধারণ তা আর একবার প্রত্যক্ষ করবার সুযোগ এসেছে তোমার। আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছি, এখন যে কেসটা শোনাচ্ছি এমন বিচিত্র মামলা ইদানিংকালে হাতে আসেনি। অতি সাধারণ নির্দোষ ঘটনার পেছনেও যে কত বড় অপরাধ লুকিয়ে থাকতে পারে তা শুনলেই বুঝতে পারবে। কল্পনায় এমন ঘটনা তৈরি করা কখনো সম্ভব নয়। মিস্টার উইলসন, আপনার অদ্ভুত কেসটা আরেকবার গোড়া থেকে বলুন। ডক্টর ওয়াটসনের শোনা দরকার। কারবারি ইংরেজদের মতো ঢিলে ঢালা পোশাক পরিচ্ছদ ভদ্রলোকের। চেহারাটা একমাত্র বৈশিষ্ট্য চুলের লাল রঙটা। মিস্টার উইলসন তার হাতের কাগজটা একটা বিজ্ঞাপনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করলেন। 2 মাস আগের মর্নিং ক্রনিকল। বললেন, যত গণ্ডগোল এই বিজ্ঞাপন থেকেই, পড়লেই বুঝতে পারবেন। বিজ্ঞাপনটা চোখ রাখলাম। যুক্তরাষ্ট্রের স্বর্গত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী লোহিত কেস সমিতিতে আরও একটা সদস্য পদ শূন্য হয়েছে। কাজ খুবই সামান্য, সাপ্তাহিক মাইনে 4 পাউন্ড। চুলের রং আগুন লাল এবং বয়স 21 বছরের ঊর্ধ্বে এমন প্রার্থী আবেদনপত্র দিয়ে বেলা 11টা ফিট স্ট্রিটে 7 নম্বর পোপস কোর্ট সমিতির কার্যালয়ে ডানকান রসের সঙ্গে সাক্ষাৎ করুন। অদ্ভুত বিজ্ঞাপন। হতভম্বভাবে বললাম, একটু কিছুই বোঝা যাচ্ছে না দেখছি। তবেই বোঝো, মামুলি বিজ্ঞাপন নয়। এরপর বলুন মিস্টার উইলসন, বলল হোমস, আমার একটা ছোটোখাটো বন্ধকি কারবার আছে, একাই দেখাশোনা করি। খানিকটা সহযোগিতা করে হাফ মাইনে একজন কর্মচারী। কী নাম? ভিনসেন্ট স্পল্ডিং। আধা বয়সী সাদসিধে মানুষ, ফটো তোলার বাতিক আছে। দিনরাত ঘুরে ঘুরে ফটো তোলে আর আমার নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করে। আমি বিপত্নিক মানুষ, একটা 14 বছরের মেয়ে সংসারে কাজকর্ম করে দেয়। ভালোই ছিলাম আমরা। মাস 2 আগে স্পল্ডিং বিজ্ঞাপনটা এনে যত গণ্ডগোল করলে। আমাকে দেখিয়ে বললে, বছরে 200 পাউন্ডে একটা চাকরি। আমার মতো লাল চুল থাকলে এখনই সে আবেদনপত্র নিয়ে দেখা করত। তার কাছে শুনলাম লাল চুলের এক আমেরিকান কোটিপতি লোহিত কেস সমিতি প্রতিষ্ঠা করেন। ভদ্রলোকের নিজের চুল লাল ছিল বলে সহানুভূতিবশত লন্ডনের লাল চুলের মানুষগুলো যাতে অল্প পরিশ্রমে 2 পয়সা হাতে পায় তার জন্য এই ব্যবস্থা তিনি করেছেন। টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে। কিছুদিন ধরেই কারবার মন্দা যাচ্ছিল। এই অবস্থায় বছরে 200 পাউন্ডের একটা নিশ্চিত ব্যবস্থা চোখের সামনে দেখে কান্না লোভ হয় বলুন। তার উপরে স্পল্ডিং বলল, সমিতি বিশেষভাবে আগুন লাল চুল দেখে কর্মী নির্বাচন করে। দৈবক্রমে আমার চুলের রঙ আগুন লাল, সুতরাং দরখাস্ত করলেই চাকরিটা আমি পেয়ে যেতে পারি। লোহিত কেস সমিতির অনেক খবরই দেখলাম স্পল্ডিং রাখে। শেষ পর্যন্ত ওকে সঙ্গে নিয়েই সমিতির কার্যালয়ে গিয়ে হাজির হলাম। কাতারে কাতারে লাল চুলের মানুষ বসায়, কী বলবো। তবে তার মধ্যে চুলের রঙটা আমার সরেস, একেবারে আগুন লাল, দেখতেই তো পাচ্ছেন। স্পল্ডিংয়ে আমাকে কায়দা কানুন করে ভিতরে ঠেলে নিয়ে গেল অফিস ঘরের সামনে। ভিড় সেখানেও। অফিস ঘরে একজন লাল চুলো চেয়ার টেবিল নিয়ে বসে প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য, আমার চুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের চোখ চকচক করে উঠল। ভিতরে গিয়ে বসতেই দরজা বন্ধ করে দিলেন। 2-4টে কথা জিজ্ঞেস করলেন। তারপরে আচমকা চুল খামচে ধরে হ্যাঁচকা টান মারলেন। যন্ত্রণায় কাতরে উঠলাম আমি। ভদ্রলোক ক্ষমা চেয়ে বললেন, কিছু মনে করবেন না, নকল চুল কিনা দেখলাম। রং করা চুল নিয়েও তো আসছে অনেকে। আমি মনোনীত হলাম। ভদ্রলোকের নাম ডানকান রস, ওখানকার ম্যানেজার। জিজ্ঞাসা করে জানলাম কাজের সময় সকাল 10টা থেকে 2টো, মাত্র 4 ঘন্টা। মাইনে হপ্তায় 4 পাউন্ড। সকালের দিকে আমার বিশেষ কোনো কাজ থাকে না। স্পল্ডিংই সে সময়টা সামলাতে পারবে। আমার বাড়তি রোজগারে কোনো অসুবিধাই দেখলাম না। কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে ডানকান রস বলল, কাজ খুবই হালকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া থেকে নকল করে যাবেন। কাগজ কলম কালি নিজেকে নিয়ে আসতে হবে অবশ্য, কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না। আর অসুখ বিসুখ কি কাজের চাপ, কোনো অচলেতে কামাই করা চলবে না, তাহলে চাকরি কিন্তু থাকবে না। উইলের শর্তটা সেভাবেই আছে। পরের দিন থেকে কাজে বহাল হয়ে গেলাম। বাড়ি এসে অনেক ভেবেছি, সামান্যই কাজের জন্য এতগুলো টাকা দেওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সপ্তাহে শেষে টাকাটা পাওয়া যাবে কিনা সে বিষয়ে খানিকটা সন্দেহ ছিল। স্পল্ডিং অবশ্য বরাবরই আমাকে মনের বল জুগিয়ে গেছে। সমিতির কার্যালয়ে পৌঁছে দেখি ডানকান রস আগেই হাজির হয়েছে। আমাকে
এই অক্ষর থেকে শব্দকোষ নকল করতে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাঝে মাঝে এসেই তদারক করে গেল। ঠিক 2টোর সময় ছুটি পেলাম। এভাবেই প্রথম সপ্তাহটা কাটলো। শনিবারে যথারীতি মাইনেটা পেলাম। কাজের উৎসাহ বাড়লো। ঠিক টাকাটা পেয়ে নিয়মিত 10টা থেকে 2টো হাজিরা দিয়ে চললাম। ডানকান রসের হাজিরা ক্রমশ কমে যেতে লাগলো। প্রতিদিন একবার আসাও শেষকালে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু যথারীতি নকল নবিশি চালিয়ে গেলাম। এভাবেই 8টা সপ্তাহ কাটলো। লেটারে প্রায় শেষ করে এনেছি। এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ অফিসে গিয়ে দেখে এই পিচবোর্ডের টুকরোটা দরজায় ঝুলছে। চৌকোনা একটা পিচবোর্ডে গিয়ে দিল জাবেদ ইহসান, তাতে লেখা লোহিতকে সমিতি উঠে গেল, অক্টোবর 9, 1890। ভদ্রলোকের করুণ বিষণ্ণ ত্রস্ত মুখভাবের দিকে চোখ পড়তে হাসি সামলাতে পারা গেল না। আমি আর হোমস যুগপৎ হো হো করে পেট ফাটা হাসি হেসে উঠলাম। মিস্টার উইলসন ভ্যাবাচাকা বনে গেলেন। লাল চুলের দৌলতে পাওয়া আমার চাকরিটা গেল, আর আমরা কিনা মজা করে হাসছি। অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। হোমস হাত ধরে বসালো, বলল, কিছু মনে করবেন না, আপনার কেস আমি নিলাম, এর পরের ঘটনা বলে যান। সামনে নিয়ে মিস্টার উইলসন বললেন, মশাই, অমন একটা কাজ দিয়ে আবার কেড়ে নেওয়া, একটা মানুষের ভাগ্য নিয়ে অমন রসিকতা কি করে? কি দরকার ছিল বলুন? এই বোর্ডটা দেখে মাথা ঘুরে গেল আমার। ছুটলাম বাড়িওয়ালার কাছে নিচতলায়। তিনি তো লোহিতকে সমিতির নামই আমার কাছে প্রথম শুনলেন। ওরকম ডানকান রস নামটা জীবনে শোনেননি, তবে লাল চুলা চেহারার বিবরণ দিতে চিনতে পারলেন। বললেন, উনি তো উইলিয়াম মরিস, সলিসিটার। নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে বসতেন। কালকেই চলে গেছেন। 17 নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটে অফিস করেছেন, সেখানে গেলেই দেখা পাবেন। আশা নিয়ে ছুটলাম এডওয়ার্ড স্ট্রিটে, কিন্তু কোথায় কে? একটা কারখানা, সেখানে উইলিয়াম মরিস বা ডানকান রসের নামগন্ধও নেই। বাড়ি ফিরে স্পল্ডিংকে সব খুলে বললাম। ও বলে, হতাশ হবেন না, 2-4 দিন অপেক্ষা করে নিশ্চয় চিঠিপত্র কিছু আসবে। কিন্তু চিঠি এসে আমার কী লাভ হবে বলুন? চাকরি তো ফিরে পাবো না। এই অবস্থা কী করে বুঝতে পারছি না। সেই জন্য আপনার পরামর্শ নিতে এলাম। শুনেছি গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেন। হোমস বলে, এসে ভালোই করেছেন, তবে ব্যাপারটা যত সাদামাটা দেখাচ্ছে আসলে তা নয়। আমারও তাই ধারণা। নইলে দেখুন, খামোকা আমার পেছনে 32 পাউন্ড খরচ করার কোনো মানে হয় না। আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। হোমস জিজ্ঞেস করলো, স্পল্ডিং আপনার কাজে বহাল হয়েছে কতদিন? তা 3 মাস হবে। ওকে জোগাড় করলেন কীভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকে এসেছিল, সবচেয়ে কম চাহিদা ছিল ওর। স্পল্ডিংয়ের চেহারা একটু বলুন তো। খাটো চেহারা, তবে বেশ গাঁটা গোটা, পরিষ্কার কাল, কপালে একটা সাদা দাগ, অ্যাসিডে পুড়ে গিয়েছিল। বয়স 30-এর কাছাকাছি। হোম সহসা উত্তেজিত করে বলে, দোকানের লতিতে কি ফুটো আছে? হ্যাঁ আছে, ছেলেবেলায় নাকি এক বেদে জোর করে কান বিধিয়ে দিয়েছিল। স্পল্ডিং এখন কোথায়? আমার আস্তানাতেই রয়েছে। হোমস টেনে বলল, আজ শনিবার, সোমবার না একটা কিছু করা যাবে মনে হচ্ছে। জাবেদ উইলসন বিদায় নিল, কিন্তু আমার মাথায় জট পাকাতে লাগলো অদ্ভুত এই মামলাটা। খুবই গোলমেলে মামলা দেখছি, কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না। হোমস এসে বলে, ওয়াটসন, তোমাকে তো অনেক আগেই বলেছি, যে মামলা বেশি গোলমেলে মনে হয় তাতেই বরং গোলমাল কম থাকে, যা সরল সহজ বলে মনে হয় রহস্য বেশি তাতেই। এরপর কুণ্ডলি পাকিয়ে বসে পাইপ ধরিয়ে টানতে লাগলো। চুপচাপ বসে ওর কাণ্ড দেখতে লাগলাম। মনে হচ্ছে পরপর কয়েকটা পাইপ ধরাবার আগে নাড়াচাড়া করবেন, নিশ্চয় চিন্তার ভূত মাথায় চেপেছে। সহসা লাফিয়ে উঠে দাঁড়ালো, বলে, চলো ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে জার্মান বাজনা শুনে আসা যাক। বেরোতে হলো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হোমস প্রথমে গেল স্যাক্সকোবার্গ স্কোয়ার। কোণের একটা বাড়ির বোর্ডে লেখা জাবেদ উইলসন নাম, বন্ধকি কারবারের দোকানটা নিশ্চয়। হোমস চোখ কুচকে খানিক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর দুপাশে ইটের বাড়িগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মোড় পর্যন্ত এগুলো ফিরে এলো আবার দোকানের সামনে। 2-3 বার লাঠি ঠুকলো দরজার কাছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দাঁড়ালো একজন যুবা, দাড়িগোপ পরিষ্কার করে কামানো। হোমস জিজ্ঞেস করলো, স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? ঝটিটি পথের হদিশ বলে দিয়ে দুম করে মুখের উপর দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস বললো, কীরকম চটপটে দেখলে তো? তা আমি যা দেখবার ওর মধ্যেই দেখে নিয়েছি। চেহারাটা দেখলে তো? না, ট্রাউজার্সে হাঁটুটা দেখলাম। মেঝেতেও দেখলাম লাঠি ঠুকে কি পরীক্ষা করলাম। রাস্তার এই দিকটা দেখা হয়েছে, চলো পিছনের দিকটা দেখে আসি। পেছনের রাস্তায় যানবাহন আর পথচারী ভিড় সামনের তুলনায় অনেক বেশি। দুপাশে শাড়ি ঝলমলের দোকান। তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে থেকে হোমস আপন মনে বলতে লাগলো, তামাকের দোকানে পরে খবরের কাগজ, ব্যাংক, তারপর রেস্তোরাঁ, এদিকে গাড়ি কারখানা। ওয়াটসন, চলো, এদিকের কাজ শেষ। বাজনার আসরে গিয়ে যেন হোমস অন্য মানুষ হয়ে গেল। নিজে সে ভালো বেহালা বাজায়, ভালো বাজনা তাই শুনতেও ভালোবাসে, কিন্তু এইসব অলস মুহূর্তেই তার মন তীক্ষ্ণ বিশ্লেষণের শুরু দিয়ে রহস্যের ব্যবচ্ছেদ সম্পূর্ণ করে। আমাদের হোমসের এক আশ্চর্য দ্বৈত রূপ। বাজনা শেষ হলে রাস্তায় বেরিয়ে এসে হোমস বলে, ওয়াটসন, আজ শনিবার, কেসটার গুরুত্ব বেড়েছে এই কারণে। সাংঘাতিক এক চক্রান্ত চলছে কোবার্গ স্কোয়ারে। এক্ষুনি আমার এক জায়গায় যাওয়া দরকার, কিন্তু রাতে তোমার সাহায্য তো দরকার। কটায় আসবো? 10টা নাগাদ, আর মিলিটারি রিভলভারটা সঙ্গে নিয়ে এসো। বলতে বলতে রাস্তার ভিড়ে মিলিয়ে গেল হোমস। ঘোর ষড়যন্ত্র চলছে। হোমস এই কথাটা কানে বাজছিল।
ও যে ষড়যন্ত্রে কোথায় কী দেখলো ওই জানে, ওর বুদ্ধির নাগাল পাওয়া আমার পক্ষে কোনো দিনই সম্ভব হলো না। তার তো সেই এক কথা, পর্যবেক্ষণ আর বিশ্লেষণ। এই কেসের লোহিত কেস সমিতির কাণ্ড কারখানা সম্পর্কে ও যা জেনেছে আমিও তাই জেনেছি, ও যা দেখছি আমিও তাই দেখেছি, কিন্তু এর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আভাসও কোথায় পেল? চিন্তা করেও মাথা কিছু আসছে না। হোমসের সিদ্ধান্ত সম্পর্কে বিন্দুমাত্র সংশয় আমার নেই। যথাসময় বেকার স্ট্রিটে উপস্থিত হলাম। বসার ঘরে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা পিটার জোন্সকে দেখেই চিনতে পারলাম। আর একজন দামি পোশাক পরা ভদ্রলোক রয়েছেন, বেজার মুখ করে বসে আছেন। হোমস পরিচয় করে দিল, মিস্টার মেরিওয়েদার আজকের অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। মিস্টার ওয়েদার বললেন, আমি যাচ্ছি বটে, কিন্তু কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। মাঝখান থেকে আমার শনিবারের তাস খেলাটা মাটি হলো। গত 27 বছর এই প্রথম নিয়ম ভঙ্গ হচ্ছে। হোমস বলল, বাজি জেতার কথা বলতে হয়, আজ যাতে তাহলে লোকসান আপনার হবে বলে মনে হয় না। 30,000 পাউন্ড কি কম কথা হলো? লাভ মিস্টার জোন্সেও কম হবে না। দীর্ঘদিন যাকে হন্যে খুঁজছেন তাকে পেয়ে যাবেন হাতের কাছে। চমকে উঠে জোন্স বলল, সে কি, কার কথা বলছেন? জন ক্লে, স্বনামধন্য পুরুষ। খুনি, ডাকাতি, চুরি চামারি, জালিয়াতি সব বিদ্যেতেই রীতিমতো প্রতিভাধর। রাজবংশের ছেলে, বয়সও বেশি নয়, উচ্চশিক্ষা পেয়েও সঙ্গদোষে অন্ধকারে পেশা নিয়ে রয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনার। কিছুক্ষণের মধ্যে পথে নেমে পড়লাম আমরা। দুটো গাড়ি একটাতে উঠেছি আমি আর হোমস। শিকারের ছোট্ট চাবুক নিয়ে নিয়েছে তার হাতে। যেতে যেতে বলল, মিস্টার মেরিওয়েদারকে সঙ্গে নিতে হচ্ছে নিজেরই স্বার্থে, যদিও ব্যাপারটা এখনও পরিষ্কারভাবে বুঝতে পারেনি। ভদ্রলোক একটা ব্যাংকের ডিরেক্টর। জোন্সকে না হলেও চলতো, তবে আমাদের পরিশ্রম কমবে ও আসাতে। দিনের আলোয় যে দোকানগুলো দেখে গিয়েছিল হোমস, সেখানে গাড়ি থেকে নামলাম আমরা। মিস্টার মেরিওয়েদার পথপ্রদর্শক হলেন। একটা সরু গলির ভেতরে ঢুকে দরজা খুলে ভেতরে ঢোকালেন। করিডোর পেরিয়ে সেখানে লোহার ফটক খুলে ঘোরানো পাথর সিঁড়ি বেয়ে নামলাম মাটিতলা লোহার গেট লাগানো পাতাল ঘরে। ঘর ভর্তি বড় বড় কাঠের বক্স। একটা লণ্ঠন জ্বেলে নিয়েছিলেন মেরিওয়েদার। সেখান থেকে গজগজ করছিলেন ঘরে ঢুকে। হোমস বলল, আপনি বাক্সের উপর উঠে বসুন, এবার আমাকে কাজ করতে দিন। বিপদটা এলে আসবে পায়ের তলা থেকে। বলতে বলতে লণ্ঠনের আলোয় অতর কান দিয়ে বেচের ওপর হুমড়ি খেয়ে পড়ল। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পাথরের জোর পরীক্ষা করলো। পরে বলল, ওয়াটসন, আমরা এখন দাঁড়িয়েছি মিস্টার মেরিওয়েদার ব্যাংকের ভল্টের মধ্যে। আরও কিছুক্ষণ পর আমাদের অপেক্ষা করতে হবে এখানে। জাভেদ জুলিসন ঘুমিয়ে না পড়া পর্যন্ত ওদের কাজ করার সুবিধা হবে না। কিন্তু লন্ডনের ডাক সাইডে ক্রিমিনাল গ্রুপ হঠাৎই ব্যাংকের ভল্টটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কেন বুঝতে পারছেন? মিস্টার মেরিওয়েদার ব্যাপারটা কিছু আঁচ করতে পারছেন? সোনা মশাই, ফরাসি সোনা। বেশি লাভের আশায় ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে নেওয়া হয়েছে এই ব্যাংকে। আমাদের এখানে পড়ে আছে মাসখানেক থেকে। আমি যে বাক্সে বসে আছি এর মধ্যে রয়েছে শীষের পাতে মোড়া বাঁট। এত সোনা অন্য কোনো ব্যাংকে নেই। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, এবার বাক্সের আড়ালে গা ঢাকা দিন সকলে। আমি লণ্ঠন ঢাকা দেবো। আলো ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসবেন। ওয়াটসন, বেগতিক বুঝলে নির্বিধায় গুলি চালাবে। বলতে বলতে হোমস লণ্ঠনে ঢাকা দিয়ে দিল। নিশ্চিম অন্ধকারে ঢেকে গেল ঘর। হোমস ফিসফিস করে বলে, মিস্টার জোন্স, এখান থেকে পালাবার পথ কিন্তু একটাই, স্যাক্সকোবার্গের সেই বাড়ি। সেখানকার ব্যবস্থা সব ঠিক আছে তো? জোন্স বলল, 2 জন চৌকিদার নিয়ে একজন ইন্সপেক্টরকে রেখেছি সেখানে। পালাবার পথ বন্ধ। উত্তম। ওঁত পেতে প্রতীক্ষা চলল আমাদের। সময় যেন আর কাটতে চায় না। পাতালপুরি নিস্তব্ধ করে হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কিছুই মালুম হচ্ছে না। ঘণ্টাখানে কাটলো এই দুঃসহ উৎকণ্ঠায়। একসময় একটা আলোর রেখা জেগে উঠল মেঝের পাথরের জোর ভেদ করে, কিন্তু কোনো শব্দ নেই। ক্রমে হলদেটে আলোর রেখা বেড়ে গেল। স্পষ্ট হয়ে উঠল একটা গর্ত। রুদ্ধশ্বাসের দৃষ্টি নিবদ্ধ করে এলাম সেদিকে। একটা সাদা সরু হাত বেরিয়ে এলো ফুটো দিয়ে। পরক্ষণে হাত অদৃশ্য হলো, কিন্তু সশব্দে উল্টে পড়লো একটা বড় পাথর। চৌকোনা গর্ত দিয়ে লণ্ঠনের আলো ঠিকরে এলো ঘরে। একটু পরে একটা ছোটোখাটো মাথা ঠেলে উঠল গর্তের মুখে। এদিক সেদিক মাথা ঘুরিয়ে নিয়ে মেঝের ওপর উঠে এলো একজন। তারপর টেনে তুললো আরেকজনকে। হালকা চেহারা, চুল লাল লোকটার। লোকটা সাড়ে সেয়ানা, বিল চার থলি চেয়ে হাত বাড়িয়েই চেঁচিয়ে উঠল, মরেছে আর্চি, শিগগির লাফিয়ে পড়ো। কিন্তু সে সময় আর পেল না লোকটা। তার আগেই বাঘের মতো লাফিয়ে পড়ে পিঠে জামা খামচে ধরল হোমস। লোকটার হাতে রিভলভারের নল। চকচক করে উঠতে না উঠতে সপাং করে হাঁকড়ালো চাবুক। ঠিকরে গেল খুদে অস্ত্রটা, কিন্তু সঙ্গে সঙ্গে পড়ো পড়ো আওয়াজ। জোন্সের হাত ফসকে জামা ছিঁড়ে লাফিয়ে পড়ল আর্চি। ততক্ষণে শিকার কায়দা করে নিয়েছে হোমস। ধীর গম্ভীর স্বরে বলে, জন ক্লে। আর কেন, খেলা তো শেষ হলো। সুরঙ্গের মুখে তোমার স্যাঙাত্রীরা তখন হাতে গয়না পরা হয়ে গেছে। জোন্স এগিয়ে এসে বলল, দেখা হবে শিগগিরই। বাচ্চাজন, তুমিও হাতটা বাড়াও, গয়নাটা পরিয়ে দিই। সঙ্গে সঙ্গে খ্যাক করে উঠল জন ক্লে, খবরদার, ভুলে যাবেন না আমার ধমনীতে রাজ রক্ত রয়েছে। সমীহ করে কথা বলবেন। নিশ্চয় নিশ্চয় হুজুর। বলতে বলতে হাত করা পরিয়ে দিল জোন্স। দয়া করে এবার থানায় চলুন। হ্যাঁ, এভাবেই বলবেন বলে হাওয়ায় মাথা টুকে সকলকে অভিবাদন জানিয়ে জোন্সের পেছন পেছন বেরিয়ে গেল জন ক্লে। এতক্ষণ বাদে কথা ফুটল মিস্টার মেরিওয়েদার মুখে। গদগদ স্বরে বলেন, কি আশ্চর্য, ঘুণাক্ষরেও ষড়যন্ত্র পেতে দেয়নি। মিস্টার হোমস, আপনার জন্য আজ অত বড় সর্বনাশ হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম আমরা। হোমস বলল, জন ক্লের সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি ছিল, হিসেবটা মিটিয়ে দিলাম। সেই সঙ্গে লোহিতকে সমিতির অসাধারণ মামলারও নিষ্পত্তি হলো। কিন্তু এবার আমার খরচপত্রের হিসেবটা আপনার ব্যাংক মিটিয়ে দিলেই বাধিত হব।
পরদিন সকালে বেকার স্ট্রিটের ঘরে বসে লোহিত চুল সমিতির জেট টেনে কথার খেই ধরিয়ে দিলাম। হোমস তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেঁয়ালি ব্যাখ্যা করতে বলল খুবই সরল সোজা কেস, মোটিভ বিচার করে লোহিত কেস সমিতির বিজ্ঞাপনের রহস্য ভেদ হয়ে গেল। শব্দকোষ নকলের কাজ দিয়ে 4 ঘন্টা বসিয়ে রাখা একটাই উদ্দেশ্য, লাল চুল বন্ধকের কারবারিকে তার নিজের বাড়ি থেকে সরিয়ে রাখা। আইডিয়াটা জব্বর খেলিয়েছে জন ক্লে। জাবেদ উইলসনের মাথার লাল চুল দেখে সপ্তাহে 4 পাউন্ডে ফাঁদটা পেতেছিল স্যাঙাতকে নিয়ে। এরপরে দেখতে হলো অমন 2 পয়সার কারবারিকে সরিয়ে রেখে কী কাজ হাসিল করতে চাইছে শয়তানরা। তার বাড়িতে এমন কিছু ধন দৌলত পাবার কথা না। বুঝতে কষ্ট হলো না আসল লক্ষ্যটা তো আশপাশেই কোথাও, কিন্তু ষড়যন্ত্রটা চলছে এ বাড়িতে। বাড়িতে মালিককে সরিয়ে রাখার মতলব সে কারণে সূত্রও পেয়ে গেলাম। হাফ মাইনে কর্মচারী মাটির তলার ঘরে ডার্ক রুম বানিয়েছে ফটো ডেভেলপ করবার জন্য। লন্ডনে বড় মাপের অপরাধীর চেহারা আমার প্রায় মুখস্থই বলতে পারো। চেহারা বর্ণনা আর লোহিতকে সমিতিতে মাথা মোটা জাবেদ উইলসনকে কাজে নিয়ে যাবার আগ্রহ, এ থেকেই বুঝলাম অভিনেতাটি শহরের বড় অপরাধীদের একজন। রোজ 4 ঘন্টা সময় নিয়ে 2 মাস ধরে মাটির তলার ঘরে সুড়ঙ্গ কাটা ছাড়া আর কি কাজ হতে পারে? তোমার মনে আছে নিশ্চয় বন্ধকি কারবারের দোকানের সামনে গিয়ে লাঠি ঠুকেছিলাম। সুড়ঙ্গটা বাড়ির পেছন দিকে না সামনে উদ্দেশ্য ছিল সেটা দেখা। কাজটা যে চলছে পেছন দিকে নিজের আওয়াজ শুনেই তা মালুম হলো। কর্মচারীটি বেরিয়ে আসতে দেখলাম প্যান্টের হাঁটুর দিকটায়। ঘন্টার পর ঘন্টা মাটিতে হাঁটু চেপে থাকলে প্যান্টের যে অবস্থা দেখলাম অবিকল সেই হলো। এখানে একটু ঝুঁকি নিতেই হয়েছিল অবশ্য, জানতাম আমরা পরস্পরের কাছে অপরিচিত। এবার বাকি রইল একটাই কাজ। বাড়ির পেছন দিকটায় গিয়ে দেখলাম রাস্তা পেরোলেই ব্যাংক। আমার সব সন্দেহ নিরসন হলো। নিশ্চিন্ত হয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে চলে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে, তারপর ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু ঠিক শনিবার দিনেই যে ওরা ফল্টে হানা দেবে সেটা জানলে কী করে? খুবই পরিষ্কার, সুড়ঙ্গ খোঁড়া হয়ে যেতেই জাবেদ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার প্রয়োজনে ফুরলো। সমিতি উঠে গেল। নোটিশটা থেকে আন্দাজ করলাম এবারে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হাসিল করে চম্পট দেবে ওরা। সেদিক থেকে শনিবারই প্রশস্ত সময়, তাহলে গা ঢাকা দেওয়ার জন্য 2 দিন হাতে পাওয়া যাবে। এই ভাবনা থেকে শনিবারের ফাঁদ পাতা। অসাধারণ, তোমার কথাতেই বলছি একেবারে নিখুঁত যুক্তির আর বিশ্লেষণের শেকল। পরের পর সাজানো। তোমার এই যুক্তিবিজ্ঞানের তুলনা হয় না হোমস।